আসসালামু আলাইকুম। শুরু করছি রহস্যের সন্ধানী দময়ন্তী। লিখেছেন মনোজ সেন। সোনাপুর থেকে আর্কিড রোড পর্যন্ত একটাও কথা বলল না দময়ন্তী। সারা রাস্তা এক দৃষ্টি জিপের বোনেটের ওপরে একটা কাঠের ব্লক পর্যবেক্ষণ করতে করতে এলো। ফলে শিবেন আর সমরেশকেও নীরব থাকতে হলো। বাড়ি এসে বসার ঘরে ঢুকে একটা সোফার ওপর এলিয়ে পড়ে দময়ন্তী প্রথম কথা বলল, একটাও চিঠি নেই কেন? তারপর কিছুক্ষণ চুপ করে থেকে দ্বিতীয় কথা বলল, 20 মিনিট, তাই না? সমরেশ আর শিবেন পরস্পর মুখ চাওয়াচাই করল, কিন্তু প্রশ্ন দুটোর জবাব দেবার কিছুমাত্র চেষ্টা করল না। দময়ন্তী হঠাৎ সোজা হয়ে বসে বলল, শিবেনবাবু, আমাদের সামনে প্রশ্ন ছিল 4টে। প্রথম, প্রতাপ চৌধুরী কি রোজ একই সময় লাঞ্চ করতে বাড়ি আসতেন? উত্তর, হ্যাঁ, কেবল তার মৃত্যুর দিনই ব্যতিক্রম হয়েছিল। দ্বিতীয়, সুশীলবাবু কতটা সততার সঙ্গে ব্যবসা করেন? উত্তর, যথেষ্ট সততার সঙ্গে। তার চেয়েও বড় কথা, ব্যবসা করতে গিয়ে তার সহৃদয়তা, সহানুভূতি, বিনয়, স্বরুচি ইত্যাদি একেবারে শুকিয়ে যায়নি। তৃতীয়, প্রতাপ চৌধুরী মারা গেলে দীপান্বিতার কি কোনো সুবিধা হয়? হয়। প্রতাপ আর দীপান্বিতার বিয়ে, আর যাই হোক আদর্শ বিবাহ যে হয়নি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দুজনের স্বভাব, চরিত্র, রুচি, চলাচল সম্পূর্ণ আলাদা। সুশীলবাবুর ইচ্ছার বিরুদ্ধে তারা যেতে পারেনি ঠিকই, কিন্তু এ বিয়ে টিকত না। চতুর্থ, এটা যে আত্মরক্ষার্থে হত্যা, এটা কি প্রমাণ করা যাবে আদালতে? এখনো পর্যন্ত যতটুকু দেখেছি তাতে মনে হয় সেটা সম্ভব হবে। তাহলে এই উত্তরগুলো থেকে এবার কতগুলো প্রশ্ন ওঠে। এক ঘটনার দিন প্রতাপবাবু তাড়াতাড়ি কারখানা থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? সেটা কি নেহাতি কাকতালীয় ব্যাপার? 2, সুশীলবাবু অপছন্দ করলেও সত্যকীকে তাড়াতে পারেননি কেন? সেটা কি নিতান্ত তার বোনের প্রতি স্নেহবশত, না অন্য কোনো কারণ আছে? গ্লাসগো ফেরত ইঞ্জিনিয়ার র্যালফ স্ট্যানহোপের চাকরি ছেড়ে শেফ মামার অনুরোধে বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে জুটে গেলেন। এটা কেমন অস্বাভাবিক বলে মনে হয় না? এটা অসম্ভব তা বলি না, কিন্তু সত্যকীর স্বভাবের সঙ্গে খাপ খায় কি? 3 নম্বর প্রশ্ন, দীপান্বিতা আর প্রতাপের বিয়েটা হয়তো সুখের হয়নি, কিন্তু প্রতাপ চৌধুরী দুশ্চরিত্র লোক, এটা আর যেই বিশ্বাস করুক, দীপান্বিতার পক্ষে বিশ্বাস করা বোধহয় সবচেয়ে কঠিন। অথচ সে তাই বিশ্বাস করত। কিভাবে এবং কেন তার এই বিশ্বাস জন্মালো? সে কি কোনো প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিল? যদি পেয়ে থাকে তো সুশীলবাবুকে সে কথা বলেনি কেন? অন্য কারোর মুখের কথার তার এই বিশ্বাস জন্মেছিল তা আমার মনে হয় না। এবং 4, এটা যে আত্মরক্ষার্থে হত্যাকাণ্ড, এই কথাটা এত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে দীপান্বিতা বলছে কেন? এই প্রত্যয়টা তার এলো কোত্থেকে? শিবেন বলল, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্রের ফলশ্রুতি, তাই না? কি জানি, তবে ষড়যন্ত্র যদি হবে তাহলে দীপান্বিতা এমন ভয়ঙ্কর রাস্তা নিতে গেল কেন? সমস্ত ব্যাপারটা অনেক সাজিয়ে গুছিয়ে করা যেত। এমন হইচই না করে
স্লো পয়জনিং করাটাই বোধহয় স্বাভাবিক হতো, বিশেষত যখন বিষটাই হচ্ছে মেয়েদের খুন করার সবচেয়ে প্রিয় অস্ত্র। তাছাড়া ষড়যন্ত্র যারা করে তারা প্রথমেই পালাবার রাস্তাটা ঠিক করে রাখে। এক্ষেত্রে সেটা একেবারেই করা হয়নি। তাহলে তো আপনি সেদিন যে সম্ভাবনাটার কথা বলেছিলেন সেটাই সত্য বলতে হয়। প্রতাপ সত্যি সত্যি দীপান্বিতাকে খুন করতে গিয়েছিলেন। সত্য কি সেটা কোনো রকমে টের পেয়ে স্নেহবশত বা পুরাতন প্রেমবশত দীপান্বিতাকে সাবধান করতে তার বাড়িতে যায়, তাকে সাবধান করে লুকিয়ে থাকে। ইতিমধ্যে প্রতাপ এলে দীপান্বিতা তাকে খুন করে। সত্য কি তখন প্রতাপের পকেট থেকে অস্ত্রটা নিয়ে গোলমালের মধ্যে কেটে পড়ে। এই সম্ভাবনাটা আর প্রবল বলে মনে হয়, কারণ সত্যকি এই ঘটনার সময় কারখানায় ছিল না। দময়ন্তী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, এ ব্যাপারটা আরও তলিয়ে দেখা দরকার। তাছাড়া এখানে একটা জিজ্ঞাসা আছে। শুনেছি একটা ছোট হালকা অথচ অব্যথ পিস্তল জাতীয় কিছু তৈরি করা বড় বন্দুক বা রাইফেল বানানোর চেয়ে ঢের শক্ত। তার জন্য নানা রকমের সূক্ষ্ম এবং নিখুঁত যন্ত্রপাতি দরকার হয়। বিদ্যা ইঞ্জিনিয়ারিংয়ের যে কারখানা আমরা দেখলাম সেখানে এরকম কোনো অস্ত্র আছে কি? সমরেশ, তুমি কি বলো? সমরেশ বলল, খুব প্রিসিজন কাজ করার মতো কোনো যন্ত্র তো নজরে পড়ল না, সবই মোটা কাগজের উপযোগী। তবে একটা কথা আছে। সমরেশ বলল, খুব প্রিসিশন কাজ করার মতো কোনো যন্ত্র তো নজরে পড়ল না, সবই মোটা কাজের উপযোগী। তবে একটা কথা আছে, প্রিসিশন কাজ করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাদের অনেকগুলোই কিন্তু খুব ছোট আর সহজে বহনযোগ্য হতে পারে। এরকম হতে পারে যে প্রতাপবাবু যন্ত্রটা ফাউন্ড্রিতে ঢালা করিয়ে নিয়ে এসব ছোট ছোট যন্ত্র দিয়ে নিজের অফিস ঘরেই বসে মিলিং, শেপিং, ড্রিলিং, বোরিং ইত্যাদি করে নিয়েছেন। এরকম করা যায় নাকি? যেতে পারে। একটা টেবিল ফিট করে চালানো যায়। এরকম লেথ মেশিন আছে যেটা ভার্সেটাইল, এর অত্যন্ত অ্যাকিউরেট, অথচ এত ছোট যে এটা ছোট আলমারিতে বদ্ধ ঢুকিয়ে রাখা যায়। দময়ন্তী শিবেনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রতাপবাবুর অফিস ঘরটা সার্চ করা হয়নি তাই না? না, হয়নি, শিবেন বলল। তার একটা ব্যবস্থা করবেন? চাবির রিংটা ভুলবেন না যেন। প্রতিটি চাবি কোথাকার সেটা বের করা চাই। আর সত্যকির বাড়িটাও একবার সার্চ করা প্রয়োজন। যা চিঠিপত্র, কাগজ, ক্যাশ মেমো, রসিদ ইত্যাদি পাওয়া যায় সমস্ত ভালো করে দেখে নিতে বলবেন। হয়তো সন্দেহজনক কিছু পাওয়াও যেতে পারে। বেশ, তাই করা যাবে। এছাড়া আপাতত প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে আগামী শনিবার মাসির সঙ্গে সাক্ষাৎকার, রবিবার বৃন্দার সঙ্গে, তার পরের শনিবার বরাকর, রবিবার টিটাগড়ে পুষ্পলতা এবং শিবরতন, আর আজ নাইট শোতে ময়ূরপঙ্খীতে পবন দাসের গ্রহপন্থী। খুব চলছে বইটা। শিবেন সাহায্য বলল, বেশ, তবে গৃহবঞ্চির চেয়ে আপনি বোধ হয় মনোজার বাবুর দর্শন পেতে বেশি আগ্রহী, তাই না? হ্যাঁ, তাই বটে। তবে গৃহবঞ্চিত তো ছাড়া নেই। তবে তো একটু তাড়াতাড়ি বেরোতেই হয়। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে
সন্ধে নাগাদ চলে আসব। ময়ূরপঙ্খীর ম্যানেজারের অচ্যুতশীল অত্যন্ত রোগা, হাড় বের করা শরীরের একটা সাদা স্যুট, কালো কোচকানো সরু টাই আর নীল রঙের শার্ট পরে অতিথিদের ভয়ানকভাবে অভ্যর্থনা করলেন। ভাগ্যিস তখনও আগের শো ভাঙেনি, তাই ফয়ারে কজন আসার ছাড়া আর বিশেষ কেউ ছিল না। থাকলে যেভাবে ম্যানেজার বাবু একটা রংটা জায়গায় জায়গায় ইঁদুরে খাওয়া লাল জুট কার্পেটের ওপর দিয়ে অতিথিদের হাঁটিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন, তা দেখে যে তার অত্যন্ত বিবৃত হয়ে পড়তেন তাতে সন্দেহ নেই। ম্যানেজার বাবুর ঘরটা সরু লম্বাটে, এক প্রান্তে একটা বড় টেবিল, কতগুলি চেয়ার টুল ইত্যাদি, আর সামনে একটা লম্বা বড় সোফা। ম্যানেজার বাবুর বসার চেয়ার পেছনে আর ডান পাশে গ্রিল লাগানো একটা করে জানলা। পাশের জানালাটা দিয়ে টিকিট কাউন্টারগুলো দেখা যায়। ম্যানেজার বাবু মহা সমারোহে অতিথিদের সোফায় বসালেন, নিজে তাদের সামনে একটা টুলের ওপর বসে পানের ছোপ লাগা বড় বড় দাঁত বের করে হেসে বললেন, বলুন আপনাদের জন্য কি করতে পারি? স্যার, একটু হুইস্কি খাবেন? শিবেন চোখ পাকিয়ে বলল, না, আমরা এখানে একটা মার্ডার কেসের তদন্ত করতে এসেছি। ইনি যা যা প্রশ্ন করবেন তার সঠিক ঠিক জবাব দিবেন বলে দময়ন্তীকে দেখিয়ে দিল। অচ্যুতশীলে বললেন, নিশ্চয়ই জবাব দেব স্যার, তবে পিটার স্কট আনিয়েছিল স্যার, একটুও চলবে না? শিবেন আবার চোখ পাকিয়ে ধমক লাগালো, এই বলছি না, না, আমরা কি এখানে ফুর্তি করতে এসেছি নাকি? না না, তা কেন? বলুন ম্যাডাম, আপনার কি প্রশ্ন ছিল? দময়ন্তী মৃদু হেসে জিজ্ঞেস করল, আপনি কতদিন এই হলের সঙ্গে যুক্ত আছেন? অচ্যুতবাবু? অচ্যুত বললেন, একেবারে গোড়া থেকেই। আমার বাবার বন্ধু লোচন দাস শ্রীবাস্তব এই হলের মালিক। যখন এই হল তৈরি করেন তখন আমায় ডেকে আনে চাকরি দেন। সেটা কত বছর আগে? 12 বছর তো কম করে নিশ্চিত, তাই না? অচ্যুত মনে মনে একটু হেসে বলল, হ্যাঁ, ঠিক 12 বছর বটে। কি করে বুঝলেন? ওই কার্পেটের হাল দেখে বুঝতেই পারছি ওটা উদ্বোধনীয় অনুষ্ঠানের জন্যই কেনা হয়েছিল। যাই হোক, আমরা যা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি তা হলো বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতাপ চৌধুরীর হত্যাকাণ্ড। কথাটা শুনেই অচ্যুতশীলের মুখের হাসি মিলিয়ে গেল। সন্ধিগদ্ধ চোখে দময়ন্তীর দিকে তাকিয়ে বললেন, প্রতাপ চৌধুরীর হত্যাকাণ্ডের সঙ্গে আমার কি সম্পর্ক? তাকে তার স্ত্রী ঘরের মধ্যে গুলি করে মেরেছে, তার মধ্যে আমি আসি থেকে? দময়ন্তী মাথা নেড়ে বলল, না না, আপনি কোথাও আসেন না, আমরা শুধু আপনার কাছ থেকে কিছু খবরাখবর চাই। অচ্যুত ছেলে মানুষের মতো ঘাড় গোজ করে বললেন, আমি কিছু জানি না। অচ্যুতবাবু, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন, আমাদের সাহায্য করলে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। অচ্যুত পূর্ববত ঘাড় গোজ করেই বললেন, আমি সত্যি কিছু জানি না। প্রতাপবাবু মাঝে মাঝে এখানে সিনেমা দেখতে আসতেন, এতটুকুই শুধু জানি। তিনি কি শুধু সিনেমা দেখতে আসতেন? অচ্যুত একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, তাই তো জানি। আপনার সঙ্গে তার পরিচয় ছিল না? হ্যাঁ ছিল, তো কি হয়েছে? না, কিছু হয়নি, তবে শুনেছি প্রতাপবাবু সিনেমা দেখতেন খুব কম, আপনার এই ঘরেই থাকতেন বেশি। কে 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 বলেছে? মিথ্যা কথা,
একদম তাহা মিথ্যা কথা। কখনোই সখনো আসতো এই পর্যন্তই। সে কখনো সখনো বোধ হয় রিক্সোস চলতে, তাই না? অচ্যুত আবার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা ড্রিঙ্কস করি, কেউ এলে তাকে অফারও করি। যার ইচ্ছে সে খায়, তাতে আমার দোষ কোথায়? আমি তো আর কাউকে জোর করে বুকে হাঁটু দিয়ে ড্রিঙ্কস করাইনি। আহা, কেন আপনি মনে করছেন যে আপনার দোষ ধরতেই আমরা এখানে আসছি? আমাদের উদ্দেশ্যই তা নয়। না, উদ্দেশ্য তা নয়। তাহলে প্রতাপ আমার সঙ্গে গল্প করত কিনা, ড্রিঙ্কস করত কিনা, এসব প্রশ্ন কেন? তার কারণ আমরা জানতে চাই তিনি কেন ড্রিঙ্কস করতেন। তার সম্পর্কে যতটুকু আমরা জানতে পেরেছি তাতে এতটুকু বুঝতে পেরেছি যে তিনি ঠিক ড্রিঙ্কস করার টাইপ ছিলেন না। তা সত্ত্বেও তিনি এখানে এসে গোপনে ড্রিঙ্কস করতেন কেন? তার কারণ তার মনে চাপা দুঃখ ছিল। মনে দুঃখ চেপে রাখলে লোক ড্রিঙ্কস করে, গাঞ্জা জল খায়। দেবদাসে পড়েননি? কিন্তু দেবদাস তো পার্বতীকে না পাওয়ার দুঃখে মদ ধরেছিল। প্রতাপবাবুর তো সে কেস নয়, বিবাহিত লোক। বিবাহিত লোক তো কি হয়েছে? যার ঘরের বউ পর হয়ে যায় সে দেবদাসের মতো দেওয়ানা হবে না তো হবে কে? ঘরের বউ পর হয়ে গেল কেন? কেন আবার উল্টা কুলটা? বেশি সুন্দরী হলে যা হয়। কি সর্বনাশ! আমরা তো শুনেছিলাম প্রতাপবাবুরই বউ চরিত্র দোষ ছিল। তা তো শুনবেনি। এত বড় লোকের মেয়ে, তার কি কখনো বদনাম হতে পারে? টাকা দিয়ে সব ঢাকা যায় ম্যাডাম। নইলে প্রতাপের মতো হীরের টুকরো ছেলে, তাকে কিনা এমন বেঘরে মরতে হয়? আর তার বউকে দেখুন, কিছুদিনের মধ্যেই জেল থেকে বেরিয়ে ড্যাং ডেঙিয়ে ঘুরে বেড়াবে। প্রতাপের স্ত্রী সম্বন্ধে একথা আপনাকে কে বলছে? প্রতাপবাবু স্বয়ং। না, প্রতাপ এসব কথা বলতো না। আমি অন্য জায়গা থেকে খবর পেয়েছি। কোত্থেকে পেয়েছেন? কে বলেছে আপনাকে এসব কথা? বলতে কোনো অসুবিধা আছে? তা আছে বই কি। তবে যে বলেছে সে খুব খাঁটি লোক। আর তাছাড়া তাকে আপনারা পাবেনও না। তিনি 4 দিন আগে এখান থেকে বদলি হয়ে গেছে। তার নামটা জানতে পারি কি? না। যদি বেশি চাপাচাপি করেন তো একটা ভুয়ো নাম দেব। দময়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বলল, ম্যানেজার বাবুর কথা একটা ব্যাপার স্পষ্ট হলো যে সন্দেহটা দুতরফেই প্রবল ছিল। সেই জন্যই মিটমাট হচ্ছিল না। সমরেশ জিজ্ঞেস করল, দীপান্বিতার কি সত্যিই কোনো গোলমাল ছিল? বিয়ের আগে ছিল বোধ হয়। তা না হলে তার পেছনে পেছনে তার বাবা ক্লাবে গিয়ে বসে থাকবেন কেন? সন্দেহ নেই যে বিয়েটা টিকে থাক, এটা উনি মনে প্রাণে চাইছিলেন। কিন্তু প্রতাপী বা কেমন লোক? বউকে সন্দেহ করি, তার সঙ্গে সম্পর্ক রাখি না, অথচ সে বউয়ের বাড়িতে পড়ে থাকি। এটা কি ব্যাপার? শিক্ষিত কর্মঠ ছেলে, বেরিয়ে চললে যেতেই পারত। বউয়ের গুলি খাবার জন্য পড়ে থাকলো কেন? ব্যাপারটা আপাতত দৃষ্টিতে একটু অদ্ভুত, সন্দেহ নেই, কিন্তু অস্বাভাবিক বোধ হয় না। শিবেন বলল, আমার তো মনে হয় বউকে দুশ্চরিত্র প্রমাণ করে তার ওপরে তার বাবার মন বিষিয়ে দিয়ে অর্ধেক সম্পত্তি কুক্ষিতগত করার প্রতাপ চৌধুরীর প্রধান উদ্দেশ্য ছিল। তাহলেই ব্যাপারটা স্বাভাবিক হয়। না, তা হয় না। প্রতাপ চৌধুরী জীবনযাত্রা, প্রণালী এবং তার কাজ সম্পর্কে পাগলামি তাকে খুব একটা পেঁচালো লোক বলে প্রমাণ করে না। তার শ্বশুর বাড়িতে পড়ে থাকার কারণ সম্ভবত সুশীলবাবুর প্রতি তার শ্রদ্ধা এবং বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতি ভালোবাসা। মনে রাখতে হবে যে
খুব ছোটবেলায় তার বাবা মারা যায়। হতে পারে সুশীলবাবুর মধ্যে সে পিতৃস্নেহ আর একটি পিতৃতুল্য ব্যক্তিত্বের সন্ধান পেয়েছিল। অর্থাৎ আপনার কথা মেনে নিতে গেলে বলতে হয় দীপান্বিতা প্রতাপের কাছে নিতান্ত একটা সেকেন্ডারি অস্তিত্ব ছিল। তাহলে অচ্যুত শীলের কাছে গিয়ে মদ খাওয়া কেন? না, দীপান্বিতা সেকেন্ডারি হবে কেন? প্রতাপ পিতামাতৃত্বহীন হতে পারে, আত্মসম্মানহীন তো নয়। সে যদি নিঃসন্দেহে হয় যে তার স্ত্রী তাকে আর পাত্তা দিতে রাজি নয়, তাহলে সে মদ খাবে না। কত হলেও বিয়ে করা বউ। তা ঠিক, তবে ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে কোনো নতুন সূত্র পেলেন? মনে হচ্ছে পেয়েছি, কিন্তু সূত্রটা যে ঠিক কি তা ধরতে পারছি না। মনে কি একটা কথা যেন ম্যানেজার বাবু বললেন, যেটা খুব জরুরি, কিন্তু সেটা এখনই মনে আসছে না। একটু চিন্তা করতে হবে। আপাতত সুশীলবাবুকে ফোন করে একবার স্মরণ করিয়ে দেওয়া দরকার যে আগামী শনিবার আমাদের চন্দ্রহাস অ্যাপার্টমেন্টে যাওয়ার কথা। আজ অবশ্য অনেক রাত হয়ে গেছে, ফোনটা কাল করলেই চলবে। শনিবার সকাল 10টা নাগাদ শিবেন হন্তদন্ত হয়ে এসে হাজির হলো। বলল, আপনার জন্য 3টে খবর আছে বৌদি। প্রথম, আজ 11টার সময় সুশীলবাবু এখানে আসছেন, আমাদের চন্দ্রহাসে নিয়ে যাবেন। দ্বিতীয়, প্রতাপ চৌধুরীর চাবির রিং এ একটা চাবি কোনো তালা পাওয়া যাচ্ছে না। প্রতাপ যেরকম গুছানো লোক, তাতে তার রিং এ একটা ফালতু চাবি থাকবে তা মনে হয় না। তৃতীয়, বৃদ্ধা নেই, কেটে পড়েছে। দময়ন্তী চমকে উঠে বলল, বৃন্দা কেটে পড়েছে? কিরকম? সুশীলবাবু টিটাগড়ে শিবরতন সেনালকে খবর পাঠিয়েছিলেন বৃদ্ধাকে আপনার কাছে পাঠানোর জন্য। সরি, মিস্টেক, এখানে বৃন্দা হবে। ওরা জানিয়েছেন যে প্রতাপ মারা যাওয়ার পর পুলিশের জবানবন্দি দিতে গিয়ে তার নার্ভাস ব্রেকডাউন মতো হয়। তার কিছুদিন পর হঠাৎ একদিন সকালবেলা বাজার করতে গিয়ে সে হওয়া হয়ে যায়, আর ফিরে আসেনি। বৃন্দার বাড়ি কোথায়? মেয়েটি উদ্বাস্ত। থাকতো গোপালনগর বস্তিতে, সেখানে খোঁজ নিয়ে দেখেছি সে নেই। বৃন্দা পুলিশকে কি জবাবদিহি দিয়েছিল? নতুন কিছু নয়, সুশীলবাবু যা যা বলেছেন তার সঙ্গে কোনো তফাৎ নেই। যাই হোক, আমি একটা কপি এনেছি, দেখে নেবেন সময় মতো। ইতিমধ্যে মিসিং পারসন স্কোয়াডে কেস ধরিয়ে দিয়েছি। কিরকম মেয়ে ছিল বৃন্দা? সোনাপুরের দারোগা আর গোপালনগরের লোকজনের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তাতে মনে হয় খুব চালাক চতুর মেয়ে। বয়স 32 বা তার কাছাকাছি। স্বাস্থ্য খুব ভালো আর কিছুটা ঝগড়াটে। বিয়ে হয়েছিল? হ্যাঁ, তার স্বামী আর তিনি ছেলে মেয়ে গোপালনগরের বস্তিতে থাকে। স্বামীটি কাগজকর্মে বিশেষ করে না, মাঝে মাঝে ট্রেনে লজেন্স বিক্রি করে। গোপালনগরের লোকেরা আর কি বলেছে? বৃন্দার কোনো রকম মানসিক গোলামাল বা তাদের নজরে পড়েছিল? না, সেরকম কিছু তারা বলেনি। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর যে চাবির তালাটা পাওয়া যাচ্ছে না, সেটা কি খোঁজা হচ্ছে? হ্যাঁ, কারখানা আর প্রতাপ চৌধুরীর বাড়িতে আবার লোক লাগানো হয়েছে। সেই সঙ্গে আপনার কথা মতো সত্যকির বাড়িতেও লোক পাঠিয়েছি। বলতে বলতেই সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল, আর তার একটু পরে ঘরে এসে ঢুকলেন সত্যকি স্যানাল। কিন্তু এ কোনো সত্যকি? প্রথম দর্শনে তার মধ্যে যে আত্মবিশ্বাস আর ঐশ্বর্য দেখা গিয়েছিল তার চিহ্নমাত্র নেই।
তার জান্তব মুখে এখন কেবল একটি যন্তরী ছাপ। সেটি একটি ভীত ভিজে বেড়ালের। একটি সোফায় নবধূর ভঙ্গিতে বসে, সোফার স্যুটের পকেটে থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে সত্যকি বললেন, আপনারা আমার বাড়ি সার্চ করতে পাঠিয়েছেন। আমি কি অপরাধ করলুম বলতে পারেন? একটি মেয়ে তার হাজব্যান্ডকে গুলি করে মেরেছে, তার সাক্ষ্য বাবদ আছে, আর মধ্যে অন্য লোক আসছে কোত্থেকে? আমি খুনও করিনি, ঘটনার ধারে কাছেও ছিলুম না, তবু আমাকে ধরে টানাটানি কেন? প্রতাপের সঙ্গে আমার রেষারেষিও ছিল ঠিকই, মাঝে মধ্যে ঝগড়াঝাটিও যে হয়নি তা নয়, কিন্তু সেটা নেহাতি কাজ উপলক্ষে। কোম্পানি এক্সিকিউটর ফেদের মধ্যে এমন হামেশাই হয়ে থাকে। তাই বলে প্রতাপ যদি পরিবারকে ব্যাপারে খুন হয়, তার জন্য আমার বাড়ি সার্চ কেন হবে বলুন তো? আমার চিফ অ্যাকাউন্ট্যান্ট অক্ষয় সরকারের সঙ্গেও তো প্রতাপের বনত না, তার বাড়িও কি আপনারা সার্চ করবেন? এক নিঃশ্বাসে গড়গড় করে এতগুলো কথা বলে গেলেন সত্যকি। তিনজনেই উদ্গ্রীব হয়ে কথাগুলো শুনছিল। এখন উনি থামতেই শিবেন বলল, কি নাম বললেন? অক্ষয় সরকার। দরকার হলে তার বাড়িও সার্চ করব বই কি, কিন্তু আপনার বাড়ি সার্চ কেন হবে না বলতে পারেন? প্রতাপ চৌধুরীর খুন যতটা সহজ সরল মনে হয়, ব্যাপারটা যে তা নয় সেটুকু আমরা স্টাবলিশ করতে পেরেছি। এখন আপনার সঙ্গে তার বনিবনা ছিল না, তার প্রতি আপনার ঘৃণাও আপনি গোপন করেননি, তার ওপর আপনি দীপান্বিতার পরিবারের সঙ্গেও যুক্ত। এই অবস্থায় আপনার বাড়ি সার্চ করে পুলিশ কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছে? আপনার বাড়িতে আপত্তিকর কিছু পাওয়া না গেলে আমরা আপনাকে মোটেই বিরক্ত করব না। সত্যকি আবার প্রবলভাবে মুখ মুছতে মুছতে বললেন, দেখুন, এই আপত্তিকর কিছু সম্পর্কে আমার একটু বলবার ছিল। মানে, এই খুনের সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই ঠিকই, কিন্তু আপনাদের কাছে আপত্তিকর বলে মনে হতে পারে সেরকম কিছু কাগজপত্র আপনার লোক নিয়ে গেছে আমার বাড়ি থেকে। মানে, সেগুলো কিন্তু কোনোভাবেই এই ঘটনা সংক্রান্ত কিছু নয়, তবে আপনাদের কাছে আপত্তিকর বলে মনে হতে পারে তাই। দময়ন্তী মৃদু হেসে বলল, আর একটু পরিষ্কার করে বলুন, আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মানে বোঝেনি তো, আমি প্রায় 10 বছর বিলেতে ছিল, তার ওপর মানে এখন ডিভোর্সড। এইসব কারণে আমার মানে মরাল কোডস অন্য সকলের চেয়ে একটু আলাদা, তাই একটু এদিক ওদিক। শিবেন ভুরু কুচকে বলল, অর্থাৎ আপনার নারী ঘটিত ব্যাপারে কিছু দুর্বলতা আছে। শতকী প্রবল বেগে মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, মানে শিবেন তা নেড়ে বাধা দিল, বলল, আর আপনার বাড়ি সার্চ করে পুলিশ অনেকগুলি প্রেমপত্র পেয়েছে এবং হয়তো কিছু কুৎসিত ছবি। সত্যকি কেবল মাথা নাড়লেন, কোনো শব্দ করলেন না। শিবেন বলে চলল, আপনি বলতে চাইলেন সেই প্রেমপত্রগুলো বা ছবিগুলোর সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই? সেগুলো বই আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, অতএব পুলিশ যেন সেগুলো না পড়ে বা না দেখে, অগর্ণে আপনাকে ফেরত দেয়, এই তো? সত্যকি এতক্ষণে দন্ত বিকাশ করলেন, বলেন, হ্যাঁ মানে। শিবেন কঠিন মুখ করে কি যেন বলতে যাচ্ছিল, দময়ন্তী বাধা দিল, বলল, আপনার ব্যক্তিগত চিঠিপত্র এই খুনের সঙ্গে যেগুলির সম্পর্ক নেই সেগুলি অবশ্যই আপনার ফেরত দেওয়া হবে সত্যকি বাবু। কিন্তু একটা প্রশ্ন, আপনার মরাল কোড অন্যের থেকে আলাদা, অর্থাৎ আপনাকে খুব একটা নীতি বা গিস বলা যায় না, তা সত্ত্বেও প্রতাপ চৌধুরীকে আপনার অত্যন্ত খারাপ এবং পারভার্টেড বলে মনে হয়েছিল কেন? সেটা কি নেহাতি দীপান্বিতার প্রতি আপনার স্নেহবশত না অন্য কোনো কারণ আছে? সত্যকি অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর থেমে থেমে বললেন, দেখুন, দীপান্বিতাকে আমি সত্যি স্নেহ করে থাকি,
সে আমার ছোট বোনের মতো। আমি লোকটা ভালো না হতে পারি, কিন্তু আশা করি যে দীপান্বিতার হাজবেন্ড ভালো লোকই হবে। আর প্রতাপ শুধু বাকি সকলের স্ট্যান্ডার্ডে নয়, আমার স্ট্যান্ডার্ডেও অসৎ লোক ছিল। দীপান্বিতা ওকে গুলি করে কোনো অন্যায় কাজ করেনি। কেন? আমি তো আপনাকে আগেই বলেছি, আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়। শিবেন পুনরায় প্রশ্ন করলেন, ঘটনার দিন আপনি কারখানা থেকে আগে ভাগে বেরিয়েছিলেন কেন? কোথায় গিয়েছিলেন? হত্যাকাণ্ডের সময় আপনি যে ও বাড়িতে ছিলেন না সেটা প্রমাণ করতে পারেন? পারি। দীপান্বিতা যখন প্রতাপকে গুলি করে তখন বলার আগেরটার গুলি হবে, প্রায় ঠিক সেই সময় আমি পোস্ট অফিসের ছিলাম এবং মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তিনি সাক্ষী দিবেন। কি কথা বলছিলেন? আমার অনেক গোপন চিঠি কেয়ার অফ পোস্টমাস্টার আসে, আমি সেগুলি কালেক্টর করতে গিয়েছিলাম। খবরটা আপনাকে দিল কে এবং কখন? খবরটা দেয় শ্রীনাথ ভট্টাচার্য। পোস্ট অফিস থেকে বেরিয়ে যখন 11:30 নাগাদ ফ্যাক্টরিতে যাই তখন। আপনি বাড়িতে প্রেমপত্র এবং আপত্তিকর ছবি জমিয়ে রাখেন কেন? ব্ল্যাকমেইল করার জন্য? না না, মানে তা নয়। মানে আমাকে যাতে কেউ ব্ল্যাকমেইল করতে না পারে সেজন্য। বৃন্দা কোথায়? সে তো আপনার ব্যাপার বাড়ির লোক। তাকে কোথায় পাঠিয়েছেন? এই প্রশ্ন ভয়ানক চমকে উঠলেন সত্যকে। কম্পিত গলায় বললেন, বৃন্দা কোথায়? কই, আমি তো জানি না। মানে অনেকদিন টিটাগড়ে যাওয়া হয় না তো, তাই বোধহয় শুনিনি কিছু। বৃন্দার স্বামী সহদেবকে জিজ্ঞেস করলেই জানা যাবে। জিজ্ঞেস করা হয়েছিল, সেও কিছু জানে না। বলতে বলতে শিবেন হঠাৎ দময়ন্তীকে তাকিয়ে চুপ করে গেল। একটু পরে গলা নামিয়ে প্রায় ফিসফিসিয়ে করে জিজ্ঞেস করল, কি হলো? দময়ন্তী স্থির পাথরের মূর্তির মতো বসেছিল। আশেপাশের কোনো কথাই কানে যাচ্ছিল না বলে মনে হচ্ছিল। কেবল চোখ দুটো একটা প্রখর উত্তেজনা উজ্জ্বল হয়েছিল। কিন্তু শিবেনের প্রশ্নটা কানে গেল। প্রায় আত্মগতভাবে বলল, না কিছু হয়নি শিবেনবাবু। আচ্ছা মিস্টার সার্নাল, আপনার ছোট মামিমা যখন মারা যান তখন আপনার বয়স কত ছিল? মিস্টার সার্নাল কিছুক্ষণ চুপ করে রইলেন। বোধহয় মনে মনে অঙ্কের হিসেবটা কষলেন। তারপর চেপে চেপে জবাব দিলেন, 13 কি 14 হবে এরকম। আপনি বললেন আপনি 10 বছর বিলেতে ছিলেন এবং দেশে ফেরত 8 বছর আগে, অর্থাৎ আপনি বিলেতে যান 15-16 বছর বয়সে, তাই না? হ্যাঁ, ম্যাট্রিক পাস করার সঙ্গেই যাই। তার মানে আপনার মামিমা যখন মারা যান তখন আপনি দেশেই ছিলেন। কিভাবে মারা যান উনি? সত্যকির চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে জবাব দিলেন, শুনেছি ট্রেন থেকে পড়ে মারা যান, দুর্ঘটনা। কিন্তু মিসেস দত্তগুপ্ত, সেই ঘটনার সঙ্গে আমার ব্যক্তিগত চিঠিপত্রের সম্পর্ক কি? কিন্তু না বা কিছু না। মিস্টার সার্নাল, আপনি বাড়ি যান, কাল পরশুই চিঠিগুলো ফেরত পাবেন। আর একটু বাদেই আপনার ছোট মামা এখানে আসছেন। আপনি নিশ্চয় চান না যে তার সঙ্গে আপনার এখানে দেখা হোক। সত্যকি তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, বললেন, একদম না। তাহলে আমি চলি। আপনাদের সকলকেই ধন্যবাদ বলে ক্লান্ত বিমর্ষ ভঙ্গিতে সাফারি স্যুটসহ বেরিয়ে চলে গেলেন। সমরেশ বলল, নিঃসন্দেহ ব্ল্যাকমেইল। শিবেন বলল, নিঃসন্দেহে। ছোট মামি মারা যাওয়ার 1 বছরের মধ্যেই ছোট মামা পাতানো ভাগ্নেটিকে নিজের খরচায় বিলেতে পাঠান। কারণ ম্যাট্রিক পাশ করে গেছে যখন তখন, তো আর স্কলারশিপ নিয়ে যায়নি। কিন্তু বোঝা যাচ্ছে মামা বিলেতে পাঠিয়েও ভাগ্নেকে কয়দা করতে পারেনি, আর সেজন্যই ভাগ্নের যাবতীয় অত্যাচার সহ্য করে যাচ্ছেন, ঘাট থেকে নামাতে পারছেন না।
সমরেশ হাত নেড়ে বলল, কিন্তু তার সঙ্গে এই খুনের সম্পর্কটা কোথায়? প্রতাপকে দুশ্চরিত্র প্রমাণ করার সপক্ষে এটা কোনো একটা যুক্তি নয়। শাশুড়ি কুলোত্তগিনী হয়েছিলেন বলে তার 20 বছর বাদে জামাই দুশ্চরিত্র হয়ে পড়বে, এরকম অদ্ভুত কথা কেউ কখনো বিশ্বাস করবে? তাহলে ব্যাপারটা কি? দময়ন্তী পূর্ববৎ আত্মগতভাবে বলল, ব্যাপারটা তাহলে এখন অনেকটা পরিষ্কার। শুনেই দুই বন্ধু একসঙ্গে সোফা থেকে লাফিয়ে উঠে সমস্বরে বলল, আ সে কি কি পরিষ্কার হলো? দময়ন্তী এই যুগবন্দী কাণ্ড দেখে হেসে বলল, একটা ছবির খানিকটা সবটা নয়, সেখানে কি দেখা গেল? আবার সমস্বরে প্রশ্ন হলো। দেখা গেল প্রতাপ তার মৃত্যুর দিনে কারখানা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন, কেন তার মৃতদেহটা দীপান্বিতার ঘরের ভেতরে অনেকটা ঢুকেছিল, কেন তিনি দুপুর বেলা দীপান্বিতার ঘরে গিয়েছিলেন, কেন তার পকেটে নকল হীরের আংটিটা ছিল, এবং কেন দীপান্বিতা স্থির নিশ্চিত যে সে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। আমার অনুমান যদি নেহাত ভুল না হয় তাহলে বলবো, এই ঘটনার পেছনে যে নিষ্ঠুর নির্মম ষড়যন্ত্র কাজ করছে সেরকম শয়তানের সঙ্গে আমার ইতিপূর্বে পরিচয় হয়নি। কিন্তু সমরেশ বাধা দিয়ে প্রশ্ন করল, শয়তানটা কার সেটা দেখা গেছে কি? না, নাটের গুরুটি যে কে সেটাই বুঝতে পারছি না। সকলের সঙ্গে পরিচিত না হওয়া পর্যন্ত তাকে বোধহয় সামনে আনতে পারবো না। বলতে বলতেই সুশীলবাবু ঘরে ঢুকলেন। সকলকে নমস্কার করে বললেন, গাড়ি এনেছি, চলুন। ধন্যবাদ সবাইকে।